ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডাব্লিউপি এবং ক্যাপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে জিকের প্র্যাকটিস সেট নিয়ে আসি। এর আগে আমরা 19টি প্র্যাকটিস সেট দিয়েছি, আজকে আমরা 20 নম্বর প্র্যাকটিস সেটটি এখানে আলোচনা করব। এখানে আমরা 25টি প্রশ্ন নিয়েছি, তোমাদের পরীক্ষায় যেরকম 25টা প্রশ্ন আসে সেরকমই। তো 25টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারছো দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথম প্রশ্ন, ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? পট্টাভি সীতারামাইয়া, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদ, জওহরলাল নেহরু। এটা সঠিক উত্তর হবে পট্টাভি সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু পরাজিত করেছিলেন। 1939 সালে মার্চ মাসে কংগ্রেসের যে ত্রিপুরী অধিবেশন হয়েছিল সেখানে সুভাষচন্দ্র বসু গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন। এই পরাজয়ের পর মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই পরাজয় আমার পরাজয়। এই পরাজয়ের ফলে গান্ধীজির সাথে নেতাজি নানা রকম মতানৈক্য দেখা দেয় এবং নেতাজি কংগ্রেস ছেড়ে নতুনভাবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং পরবর্তীকালে তোমরা জানো 1941 ভারত ত্যাগ করে তিনি বিদেশে চলে যান। চলো 2 নম্বর কি আছে? কার রাজত্বকালে জবত জবত বা যাবত বা জব্দ ভূমি ব্যবস্থা প্রচলন হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আকবরের আমলে এই ভূমি ব্যবস্থা প্রচলিত হয়েছিল। শেরশাহ প্রথম জমি জরিপ প্রথা চালু করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আছে তোমাদের, জমি জরিপ কে চালু করেছিলেন? শেরশাহ। পরবর্তীকালে আকবর যাবত ভূমি ব্যবস্থা বা দহসালা ব্যবস্থা চালু করেছিলেন। আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল জবত ভূমি ব্যবস্থা প্রচলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল যে গত 10 বৎসরে ফসলের যে হারে উৎপাদন হয়েছিল এবং তার একটা গড় ভিত্তিতে একটা রাজস্ব নির্ধারণ করা। ঠিক আছে। 3 নম্বর, সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি কত সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন? ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি 2013 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। এছাড়া তিনি 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটা পেয়েছিলেন। রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার, এটা মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে। 4 নম্বর, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ভারতের একটি অর্থনৈতিক পরিকল্পনা, যাতে ভারতের 5 বছরের জন্য কিভাবে অর্থনৈতিকভাবে বিকশিত করে তোলা যায়, ভারতের ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, সেই জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল যখন ভারত স্বাধীন হয় 1947 এবং তারপরে 1951 সালে এটা প্রথম গ্রহণ করা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে 1951 থেকে 56 পর্যন্ত এটা কার্যকর ছিল। এখানে মূলত কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। এর ফলে ভাকারা বাঁধ, হীরাকুদ বাঁধ, দামোদর উপত্যকা এগুলো সেই সময়কালে গড়ে উঠেছিল এবং এই পরিকল্পনাটি হ্যারড ডোমার মডেল ভিত্তি করে গড়ে উঠেছিল। মনে রাখবে, হ্যারড ডোমার মডেল উপর ভিত্তি করে। ঠিক আছে। প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। 5 নম্বর, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো দ্বিদলীয় ও সংসদীয়। দ্বিদলীয় বলতে দুটো দল এবং সংসদ, তা নয়। বহুদলীয় সংসদ, এটা হচ্ছে ভারতের গণতন্ত্রের পদ্ধতি, কারণ ভারতে অনেকগুলো দল আছে এবং সংসদ অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম আছে। ভারতের প্রস্তাবনায় বলা হয়েছে সংবিধানের, ভারত সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতের কনস্টিটিউশনে, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান, এই দুটো মনে রাখবে। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের প্রধান। 6 নম্বর, ক্যান্সার দিবস কবে পালিত হয়? ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। এবছর 2025 সালে 4 ফেব্রুয়ারি পালিত হয়েছে এবং থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। এগুলো মনে রাখবে, থিমগুলো পরীক্ষায় আসে। 7 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার দ্বারা রচিত হয়েছিল? ভারতীয় সংবিধান রচনা করেন তোমরা সবাই জানো ডক্টর বি আর আম্বেদকর, কিন্তু সংবিধানের প্রস্তাবনার যে খসড়াটি সেটা দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এটাকে উদ্দেশ্য প্রস্তাব হিসেবে উত্থাপন করেছিলেন তিনি। আর গণপরিষদ যে খসড়া কমিটি, তার সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এখানে কতগুলো তথ্য দেওয়া আছে, এগুলো ভালো করে জেনে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে রাজনৈতিক রাশিফল বলেছিলেন কানাইলাল মানিকলাল মুন্সি। ঠিক আছে। এই প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। আবার একটা জিনিস আছে যে হৃদয় আর আত্মা, গুলিয়ে যান এটার সাথে। ভারতের সংবিধানের 32 নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন, কারণ সেখানে রিট পিটিশনগুলো ব্যাখ্যা করা আছে 32 নম্বর ধারাতে, যেখানে 5টা রিট পিটিশনের কথা বলা হয়েছে। তো সেই রিট পিটিশনগুলোকে তিনি হৃদয় আত্মা বলেছিলেন। এখানে যতগুলো বলেছি এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্য তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে। 8 নম্বর, লালবাগ কোথায় অবস্থিত? কর্ণাটকের বেঙ্গালুরুতে যে লালবাগ উদ্যান রয়েছে সেই উদ্যানকে বোঝানো হয়েছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। 1760 সালে রাজা হায়দার আলী এই বাগানটি নির্মাণের কাজ সম্পন্ন হবে না, এটা শুরু করেন। তার পুত্র টিপু সুলতান এটি সম্পন্ন করেন। ঠিক আছে। 9 নম্বর, যামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হবে ভারতনাট্যমের সাথে যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ছিলেন। এছাড়াও তিনি কুচিপুড়ি ও ওড়িশি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন।
যদিও তার বেশি পরিচয় ভারতনাট্যম এবং কুচিপুড়িতে, ঠিক আছে। এবং যেসব পুরস্কারগুলো তিনি পেয়েছিলেন, 1968 সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন, 2001 সালে পদ্মভূষণ এবং 2016 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশের চিতোর জেলার মাদানাপল্লীতে জন্মগ্রহণ করেন। 10 নম্বর, কাকে ভারত ছাড়ো আন্দোলনের রানী বলা হয়? ভারত ছাড়ো আন্দোলনের রানী বলা হয় অরুণা আসফ আলীকে। এই অরুণা আসফ আলী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মুম্বাইয়ের কংগ্রেস অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ইনাকে গ্র্যান্ড ওল্ড লেডিও বলা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অরুণা আসফ আলীকে গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয়। ভারত সরকারের তরফ থেকে ইনাকে 1997 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। 1964 সালে ইনি অন্তর্রাষ্ট্রীয় লেনিন শান্তি পুরস্কারে ভূষিত হন। ভারত ছাড়ো আন্দোলনে তোমরা জানো নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী এবং বিখ্যাত উক্তি ছিল ডু অর ডাই। এই আন্দোলনে তিনি ব্রিটিশদের ভারত ত্যাগ করার আহ্বান করেছিলেন। গান্ধী ছাড়াও আরও অনেকে নেতৃত্ব দিয়েছেন, তারা হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ এবং জেবি কৃপলানি। ঠিক আছে, সমস্তগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। 11 নম্বর, সেবি কত সালে গঠিত হয়? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল 1992 সালে। 1988 সালে যদিও এটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু স্ট্যাচুটরি বডি হিসেবে এটি স্বীকৃতি লাভ করেছিল 1992 সালে। এর কাজ কি? সেবির কাজ হচ্ছে ভারতের শেয়ার বাজারের মতো যেসব মার্কেটগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং ভারতের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের স্বার্থ রক্ষা করা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখা। 12 নম্বর, ব্ল্যাকবাক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ব্ল্যাকবাক জাতীয় উদ্যান গুজরাটের ভাবনগর জেলায় অবস্থিত। এখানে কৃষ্ণসার হরিণের জন্য এটি বিখ্যাত। 13 নম্বর, মানুষের শরীরে অটোজোম সংখ্যা কত? মানুষের শরীরে অটোজোম সংখ্যা হচ্ছে 22 জোড়া এবং সাথে এক জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে, যেটা এক্স আর ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, তোমরা জানো এক্স ক্রোমোজোম মহিলাদের লিঙ্গ নির্ধারণ করে এবং ওয়াই ক্রোমোজোম পুরুষের। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ডবল এক্স আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই। হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়? হাইড্রোজেন বোমা সংযোজন হয়, অর্থাৎ নিউক্লিয় ফিউশনের মাধ্যমে হয়, কিন্তু সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত নিউক্লিয় ফিউশন। ঠিক আছে, আনকন্ট্রোলড নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন বোমা কীভাবে কাজ করে এই সম্পর্কে আমি একটা ভিডিও আমার দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশনে সায়েন্সের যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি এখানে একটু বলে দিচ্ছি তোমাদের। হাইড্রোজেন বোমার ক্ষেত্রে হাইড্রোজেনের দুটো আইসোটোপ, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, যেখানে ডিউটেরিয়ামে দুটো নিউট্রন থাকে, আর ডিউটেরিয়ামে যেখানে একটা নিউট্রন থাকে এবং ট্রিটিয়ামে দুটো নিউট্রন থাকে, দুটোকে যখন একসঙ্গে আমরা সংযোজন করে জুড়ে দিই তখন কি হবে? 3টে নিউট্রন দেখা দেবে এর মধ্যে। ঠিক আছে, আর সংযোজন করার ফলে কি হয়? সেখান থেকে হিলিয়াম গঠিত হয়ে যায় দুটো নিউট্রন নিয়ে, আর একটা এক্সট্রা নিউট্রন বাইরে বার হয়ে যায় এবং এই সংযোজনের ফলে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। এই এনার্জিটার ফলে ক্ষতিকারক প্রভাব দেখা যায় আমাদের আশেপাশে। পারমাণবিক চুল্লির ক্ষেত্রে কি হয়? সেখানে নিয়ন্ত্রিতভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করার জন্য ব্যবহার করি এই নিউক্লিয় বিস্ফোরণগুলো। ঠিক আছে, অনিয়ন্ত্রিত সংযোজন দেখা যায় হাইড্রোজেন বোমাতে এবং অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন দেখা যায় পারমাণবিক বোমাতে। ঠিক আছে, 15 নম্বর, সঠিক ক্রমে বসাতে বলেছে। ক্যাবিনেট মিশন, পিএস মিশন, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আর মরলেমেন্টো সংস্কার সবগুলো গুরুত্বপূর্ণ। ক্যাবিনেট মিশন এসেছিল 1946-এ, 1946। ক্রিপস মিশন 1942। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার 1919 আর মরলেমেন্টো সংস্কার এটা হচ্ছে 1909। কী কী ছিল? 4টা জিনিস। মরলেমেন্টো 1909, এটা হচ্ছে যাদের আমাদের যে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল এই মরলেমেন্টো সংস্কারের মাধ্যমে। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার হচ্ছে এটা ভারতের যে দ্বৈত শাসন ব্যবস্থার সেটা প্রচলন করা হয়েছিল, কথা বলা হয়েছিল এই মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারে। ক্রিপস মিশন প্রথম 1942 সালে ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দেওয়ার জন্য এসেছিল, ভারতের দ্বারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীকালে ক্যাবিনেট মিশন আসে 1946 সালে, যখন লেবার পার্টির ক্লিমেন্ট অ্যাটলি জয়লাভ করে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে যান, সেই সময় ভারতে পাঠান এই ক্যাবিনেট মিশনকে, কারণ ক্যাবিনেট মিশনের একটা লক্ষ্য ছিল ভারতকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া। এবং এই মিশনের সদস্যরা ছিলেন লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও এভি আলেকজান্ডার। এটা পরীক্ষায় আসে, এটা ভালোভাবে মনে রাখবে যে ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন। এই 3 জনের নাম পরীক্ষায় আসে। তাহলে আমরা যদি এগুলো সাজালে কি হবে? প্রথমে মরলেমেন্টো 4, তারপরে এটা হবে মন্টেগু, তারপর হবে ক্রিপস, তারপর হবে ক্যাবিনেট। তাহলে 4, 3, 2, 1, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 16 নম্বর, অর্থবিল কার অনুমতিতে লোকসভায় উত্থাপন করা যায়? অর্থবিল একমাত্র রাষ্ট্রপতির অনুমতিতে লোকসভায় উত্থাপন করা যায় এবং কোনো বিল অর্থবিল কিনা সেটা নির্ধারণ করেন লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, অর্থবিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। এগুলো পরীক্ষার প্রশ্ন আছে, যতগুলো দেওয়া আছে পরীক্ষার প্রশ্ন আছে একটা একটা করে। ঠিক আছে, আর এই অর্থবিল দেওয়া আছে 110 নম্বর আর্টিকেল, 110 আর্টিকেলে অর্থবিল সম্পর্কে বলা আছে।
অর্থ বিল সম্পর্কে সম্পূর্ণ পাওয়ার লোকসভাকে দেওয়া আছে, রাজ্যসভাতে পাঠাতে হয়, কিন্তু রাজ্যসভা এই বিল আটকে রাখতে পারে না বা চেঞ্জ করার কোনো ক্ষমতা রাজ্যসভার নেই। তবে সুপারিশ করতে পারে, কিন্তু মূল ক্ষমতা লোকসভারই রয়েছে। ঠিক আছে, অর্থবিল হচ্ছে একটা দেশের, আমাদের ভারতবর্ষের দেশের জন্য কোন জায়গায় কত অর্থ খরচ করা হবে বা কী করা হবে সে সম্পর্কে একটা বিল। ঠিক আছে, সেটা হচ্ছে অর্থবিল। 17 নম্বর, কোনো বস্তুর তাপমাত্রা 1 কে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়, কি বলা হয়? কোনো বস্তুর তাপমাত্রা 1 কে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রাহিতা। 18 নম্বর, নিচের কোন তথ্যটি কলয়েডের জন্য সঠিক? ফিল্টারের মধ্যে দিয়ে দ্রাব্য আলাদা করা যায়, দ্রাবের কোণার ব্যাস প্রলম্বনের চেয়ে বেশি, দ্রবণের মধ্যে আলোর বিচ্ছুরণ হয় না, অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণ। তোমরা যারা দ্রবণের ক্লাসটা দেখেছো তোমরা বলতে পারবে যে 18 ডি অপশনটা হচ্ছে সঠিক। বাকিগুলো আলোর বিচ্ছুরণ কলয়েডে দেখা যায়, কারণ টিন্ডাল প্রভাব দেখা যায়। দ্রাবের কোণার ব্যাস প্রলম্বনের সবচাইতে বেশি, মাঝারি আকারে থাকে কলয়েডে। আর ফিল্টারের মধ্য দিয়ে দ্রাব্য আলাদা করা যায় সাসপেনশনে। আচ্ছা, এটা যায় না হবে। কলয়েডের ফিল্টারের মধ্য দিয়ে দ্রাবকে আলাদা করা যায়, কিন্তু পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে কলয়েডকে আলাদা করা যায় না। ঠিক আছে, এটা না অপশনটা হবে, না অপশনটা জুড়ে দেবে তোমার। ঠিক আছে, তো অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণ এটা হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোন যন্ত্রটি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এখানে 4টে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে মোটর। বৈদ্যুতিক মোটরে এটা ঘটে, কারণ সুইচ দেওয়ার পরে সেটা যান্ত্রিক ঘুরতে থাকে বা কাজ করতে থাকে। 20 নম্বর, কোন ধাতুটিকে তরল সোনা বলা হয়? তরল সোনা বলা হয় পারদকে। মার্কারি বা পারদকে তরল সোনা বা তরল ধাতু বলা হয়। ঠিক আছে, যদি পড়ে তরল ধাতু কোনটি, তাহলে কি হবে? পারদ বা মার্কারি বা হাইড্রাজিয়াম। পারদের সংকেত কি? এইচজি বা হাইড্রাজিয়াম। ঠিক আছে, 21 নম্বর, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? ইন্ডিয়ান স্ট্রাগল বইটি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা। 1920 থেকে 1942 সালের মধ্যে তিনি এটি লিখেছিলেন, এবং সেই সময় ভারতবর্ষের ইতিহাসে কী ঘটনা ঘটেছিল সেগুলো এখানে বর্ণনা করা আছে। এটি একটি 2টি খণ্ডের বই। 22 নম্বর, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে গুরু শিখর হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। এটি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 1722 মিটার বা 5650 ফুট। 23 নম্বর, নিচের কোনটি খারিফ শস্য? এ সম্পর্কিত আমি একটা ভিডিও আমাদের চ্যানেল দিয়ে রেখেছি জিওগ্রাফির ক্লাসে। জিওগ্রাফির যে প্লেলিস্টে আমার দেওয়া আছে সেখানে তোমরা দেখতে পারো। 4টে অপশন আছে, 4টে অপশনের সঠিক উত্তর হয়ে যাবে তুলা। তুলা খারিফ শস্য, বাকিগুলো এগুলো সবই হচ্ছে রবি শস্য। ঠিক আছে, তো খারিফ শস্য মূলত বর্ষাকালে বপন করা হয়। কিছু উদাহরণ হচ্ছে ধান, ভুট্টা, তুলা, জোয়ার, বাজরা, সোয়াবিন, চিনাবাদাম, এগুলো হচ্ছে খারিফ শস্য। 24 নম্বর, উল্লাস উদ্যোগের অধীনে কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? উল্লাস একটা কেন্দ্র সরকারের উদ্যোগ। এই উদ্যোগে প্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে মিজোরামকে। পরবর্তীকালে যদিও গোয়া এবং ত্রিপুরাকেও দ্বিতীয় তৃতীয় রাজ্য হিসেবে সাক্ষর হিসেবে ঘোষণা করা হয়েছে। উল্লাস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি উদ্যোগ। মূল কাজটা কি উল্লাসের? মূল কাজ হচ্ছে যারা স্কুলে যায়নি 15 বছর বয়সী সেই সব ব্যক্তিকে শিক্ষা প্রদান করে স্বাক্ষর করে তোলা, এটাই হচ্ছে মূল কাজ। 25 নম্বর, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভারতীয় নৌবাহিনীকে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সেলো ওয়াটারক্রাফট প্রদান করেছে সেটির নাম কি? এসডব্লিউসি হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, এএসডব্লিউ সেলো ওয়াটারক্রাফট এসডব্লিউসি প্রদান করেছে, সেটির নাম হচ্ছে আরনালা। এরকম 8টি অর্ডার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে দেওয়া হয়েছে, 8টি অর্ডার। এর মধ্যে প্রথম যেটি অর্ডার সেটি ভারতের নৌবাহিনীর কাছে পৌঁছে গিয়েছে, সেটির নাম হচ্ছে আরনালা। ঠিক আছে, তাহলে আজকে এই 25টি প্রশ্ন ছিল। তোমরা 25টি প্রশ্নের মধ্যে কতগুলো করতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলে আমরা রেগুলারভাবে এরকম প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।